জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সাথে বসে নানান রকম বৈঠক করেছেন এবং তাদের দ্বারা বেশ কিছু খসড়া এসেছে। তাদের কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু কথাবার্তা চলছে এবং তাদের কার্যক্রম নিয়ে তর্ক বিতর্ক চলমান। তাদের কার্যক্রম আসলে কতখানি সুপারিশ তাদের কি ধরনের আছে এবং বাস্তবায়ন কোন পথে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায় আপনাদের পছন্দের অনুষ্ঠান এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয়টা আপনাদেরকে বলেই দিয়েছি, ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন কোন পথে, সেই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এসেছেন দুজন বিশেষজ্ঞ যারা এই বিষয়ে ধারণা রাখেন এবং আপনাদেরকেও আলোকিত করবেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন ব্যারিস্টার রাসনা ইমাম, তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপু অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। তার পাশে আছেন ডক্টর আতিক মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টি থেকে উনি এসেছেন। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং আপনাকেও। আপু, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ সময়ের অনেকগুলো বৈঠক, অনেকেরই প্রশ্ন আসছে যে এতগুলো বৈঠক এবং এত রকম খসড়া আসার পরে আসলে এগুলো কতখানি কার্যকলাপ হচ্ছে এবং সেটার মূল্যায়নটা আসলে কিভাবে করা উচিত, সেই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই শুরুতেই। জি, প্রথমেই বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ম্যান্ডেটটা কি ছিল, আমরা যদি সেখান থেকে শুরু করি আমাদের আলোচনাটা। ওনাদের ম্যান্ডেটটা ছিল যে সব ওনাদের সামনে যে প্রস্তাবগুলো আসবে বিভিন্ন সংস্কার কমিশন থেকে, সেই প্রস্তাবগুলো নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত স্থাপন করবে যে রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে। তো ম্যান্ডেটটা এটা ছিল, এটা সহজ ম্যান্ডেট না। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু রাজনৈতিক পরিবেশটা অত্যন্ত ডিভাইডেড। সো এরকম এতগুলো রাজনৈতিক দল নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে ন্যূনতম ঐক্যমত স্থাপন করাটাও একটা বড় ব্যাপার। তো এটা সহজে হওয়ার কথাও ছিল না এবং সহজে হয়ওনি। আমরা দেখেছি অনেকগুলো সেশনস লেগেছে, লাগাটাই স্বাভাবিক। সবকিছু যে তড়িঘড়ি করে করলেই ওটা খুব ভালোভাবে করা হবে কথাটা তো ঠিক তেমন না। তো এভাবে যদি আপনি জিনিসটাকে দেখেন এই দৃষ্টিকোণ থেকে, তাহলে আমি বলবো যে আমার মতে একটা বড় ধরনের অর্জন অলরেডি ন্যাশনাল ঐক্যমত কনসেনসাস কমিশনের আছে এবং সেটা হয়েছে যে এতগুলো দল নিয়ে বসে যে বেশ কিছু ব্যাপারে ঐক্যমত স্থাপন করতে পেরেছে, এটাও একটা বড় ধরনের অর্জন। এবং এটার সাথেই আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ওনাদের কার্যক্রমটা কিন্তু মোটামুটি স্বচ্ছভাবেই হয়েছে। প্রথমত তো ব্রডকাস্ট করা হয়েছে, তো দেশের সাধারণ মানুষও শুনেছে, বুঝেছে, জেনেছে। এক ধরনের সচেতনতা বৃদ্ধি হয়েছে এইসব গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রে, যেরকম ধরনের আলাপ আলোচনা কিন্তু এর আগে আমরা দেখিনি খুব একটা বাংলাদেশে। সো স্বচ্ছভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে, পাবলিশ করা হয়েছে যে কোন কোন ব্যাপারে ঐক্যমত স্থাপন করা হয়েছে, কি ব্যাপারে হয়নি। তো সচেতনতাটা যে বৃদ্ধি হয়েছে, এটা আমার মতে এটা একটা সেকেন্ড অর্জন, যে একটা ন্যাশনাল ডায়ালগ স্টাবলিশ করেছে, একটা ন্যাশনাল অ্যাওয়ারনেস রেইজ করা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে মাঝে মাঝে হয়তো তাদের কার্যক্রম ব্যাহত করারও কিছু চেষ্টা আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে যে এই যে বিক্ষোভ কর্মসূচি যেটা জামায়াতের ছিল, তো ওখানে আমার একটাই প্রশ্ন ছিল, যদি আমার রাজপথেই নামতে হয় তাহলে তো ন্যাশনাল কনসেনসাস কমিশন গড়ারই কোনো পয়েন্ট থাকে না। এখানে তো পয়েন্টটাই হচ্ছে যে সিভিল ডায়ালগের মাধ্যমে আমি ঐক্যমত স্থাপন করব। সো তারপরে আমরা দেখেছি যে ব্যাহত করতে হয়তো সক্ষম হয়নি বা ব্যাহত হয়নি, এখনও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্সটেন্ড করা হয়েছে আমার জানা মতে 15 অক্টোবর পর্যন্ত। আর কিছু ব্যাপারে, বেশ কিছু মেজর ব্যাপারে কনসেনসাসও স্টাবলিশ করা হয়েছে। ডক্টর আতিক, আপনার কাছেও আসতে চাই এবং এই বিষয়টা নিয়ে আপনিও স্বচ্ছতার জায়গায় একমত কিনা এবং সাথে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন সেটা জানতে চাই। জি ধন্যবাদ। আমি আমার মেইন পয়েন্টে আসার আগে আমি 30 সেকেন্ড ব্যবহার করতে চাই। রংপুর অঞ্চলে প্রচণ্ড রকম বন্যা হচ্ছে, শত শত মানুষ ঘরবাড়ি তারাও কষ্টে আছে, তাদের প্রতি সমবেদনা এবং সরকার যেন দ্রুত অ্যাটেনশন নেয় সেটার ব্যাপার বলার পরে আমি ন্যাশনাল কনসেনসাসের বিষয়ে আসতে যাচ্ছি। যেটা বিষয় হলো, যে বিষয়টা উনি বললো যে আসলে আমি এটাকে দুইভাবেই দেখি, যে বাংলাদেশ ইতিহাসে হিস্টোরিক মোমেন্ট, যে এতগুলো পার্টি তারা একসাথে বসে রাষ্ট্র মেরামত নিয়ে চিন্তা করতেছে, দ্যাট ইজ ফ্যাসিনেটিং। কেউ তো চিন্তাই করতো না। আমি জানি যে বাংলাদেশের লোকজনের কোনো প্ল্যান নাই। তার একটা উদাহরণ দিই, আমি আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের এই কুড়িগ্রাম সাপোজ ধরলাম, এটা আসলে কোনো রোড ম্যাপ আছে কিনা, হাউ টু ডেভেলপ, কোনো প্ল্যানিং আছে কিনা। একটা পলিটিক্যাল নেতা বলতে পারে না, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনও জানে না, আর আসে চলে যায়। ঠিক সেম অবস্থায় বাংলাদেশটা কোন পথে যাবে, কীরকম মেরামত হবে, কতটুকু সংস্কার হবে, কতটুকু হবে, এটা নিয়ে কখনো তারা কোনো চিন্তা করে না।
আপনার যদি কোনো ধরনের সাংবাদিকতা সামনে পেয়ে যায় ঠাস করে একটা মন্তব্য করে দেয় স্যার আমি খুব ডিপ চিন্তা দেখিনি, সেই জিনিসটা ঐক্যমত্য কমিশন করতে পেরেছে, খুব একটা পজিটিভ দিক। সবাইকে লং রানে সারাদিন একসাথে খেয়েছে থেকেছে, তাদের আন্তরিকতাও তৈরি হয়েছে আমি দেখেছি অনেকের মধ্যে, কারণ দীর্ঘদিন কথা বলেছে। এবং একটা পর্যায়ে দেখলাম যে অনেকে তিক্ততা হচ্ছে, আবার দেখলাম একসাথে চলে আসতেছে, এবং ফাইনালি দেখলাম যে ফ্যাসিনেটিংলি তারা সবাই এগ্রিড করেছে ডিসকাশনের মাধ্যমে যে একটা পর্যায়ে আমরা আসছি, এখন এটা এস্টাবলিশমেন্টটা কীভাবে সেই পথে গিয়েছি। তো এটা একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক হলো যে আমরা আরও আগে করতে পারতাম অনেক বিষয়ে। কিন্তু সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে রাজনৈতিক কিছু দলের ক্ষেত্রে এমন আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আসলে ঐক্যমত্য কমিশনের সুপারিশ আসলে হতে হবে, তো সেটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? আপনি দেখেন একটা জিনিস আমরা ড্রাফট করলাম, এটার বাস্তবায়ন একটা দিলাম পরবর্তী গভর্নমেন্টের উপর, এটা কোনো আসলে যদি না করে শিখ গভর্নমেন্ট, সেটার ক্ষেত্রে আপনি কি করবেন? আসলে যদি সবাই ঐক্যমত্য হয়েছি মানে কি, এটা তো এখন ইমপ্লিমেন্ট করলে সমস্যা নেই, আমার কথা বলেন। এখন ইমপ্লিমেন্টের পদ্ধতিতে কোনটা কখন করা যাবে সেটা বিশেষজ্ঞদের পরামর্শ হতে পারে, যে কোনটা এখন আপনার আদেশ দিয়ে করা যেতে পারে, কোনটা পার্লামেন্টে গিয়ে বৈধতা দিতে হবে, কোনটা গণভোটে দিতে হবে, সেটা ক্লাসিফিকেশন দরকার। সেক্ষেত্রে আমি হয়তো পরবর্তীতে বলবো, তার আগে যদি বলতে পারি যে এখন যেটা যদি বাস্তবায়নের পদ্ধতি নানা রকম মত রয়েছে, তো সে জায়গাতে আপনার রাষ্ট্রপতি প্রথম আদেশ করবে, যেহেতু আমাদের এখন যে এক্সিস্টিং সিস্টেম সব তো ভেঙে ফেলছে আমরা, দ্বিকক্ষ বিশিষ্ট, আমরা সংবিধানে অনেক কিছু চেঞ্জ করে ফেলছি, মৌলিক সবাই মিলে এগ্রিড করেছি, তা 2 টার্মসের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে, এটা মৌলিক চেঞ্জ, কিন্তু ফান্ডামেন্টাল 4টার মধ্যে চেঞ্জ করে ফেলেছি। সেই জায়গাগুলোতে রাষ্ট্রপতি আদেশ করবে, আদেশে বলবে যে যেহেতু এটা এরকম পরিবর্তন তৈরি হয়েছে, সবাই ঐক্যমত্য এটা সাইন করতেছে জুলাই ডিক্লারেশন, সুতরাং প্রথম আমি আদেশ করলাম এটা বৈধতা। 2 নম্বর হচ্ছে কিছু গণভোটের মাধ্যমে, গণভোটটা কখন হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে, সমস্যা নেই, গণভোটের মাধ্যমে সব একমত হয়েছে, সেটা বৈধতা হবে। দেন সংবিধানে যে অংশটা চেঞ্জ করতে হবে সেই অংশটা পার্লামেন্টেরিয়ানরা প্রথম সেশনটা বা যে পদ্ধতিতে হয় প্রথমে তারা অ্যাসেম্বলি পাওয়ার পাবে, যেটা হচ্ছে আমাদের আইনসভাকে মানে সংবিধান তৈরির মোমেন্টাম, সেগুলোকে তারা ওখানে বৈধতা দিবে, দেন তারা সংসদ সদস্য হবে। নানা রকম পদ্ধতি রয়েছে, বাট এটা একটা সিস্টেমেটিক যেতে হবে। আর যেগুলো এখনই করা সম্ভব উইদাউট কনস্টিটিউশনাল ইস্যুস, সেগুলোকে এখন এস্টাবলিশ করলে আমার কাছে খুব খারাপ বিষয় নেই। এক্ষেত্রে দলগুলোর অ্যাডামেন্ট আবার হওয়া উচিত না, আবার ছেড়ে দেওয়া উচিত না, যেটা করা সম্ভব সেটা করে ফেলা উচিত। তাহলে যে কোনো জিনিস ক্ষত হয়েছে আপনি যদি বলেন না আমি 1 মাস পর ট্রিটমেন্ট করবো, তাহলে তো ক্ষতটা আরো বাড়তে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আরেকটা উদাহরণ দিয়ে সবাই বলে যে ঘর পোড়া গরু আগুন দেখলেই ভয় পায়, কারণ দীর্ঘদিন আমাদের অনেকগুলো প্যাক্ট হয়েছে বিভিন্ন ইতিহাসে, সেই প্যাক্টগুলো যদি বাস্তবায়ন আমাদের এই রাজনীতিবিদরা সিনিয়র জুনিয়রাই করেছিল, তো ওনারা তো ওয়াদা রাখে নাই, তো এই ওয়াদাটা রাখা উচিত এইবার। এই জন্য সেই জায়গা থেকে তাড়াহুড়া কিছু না হলে অ্যাটলিস্ট কিছু এস্টাবলিশমেন্ট করা উচিত। সেই কারণেই হয়তো দেখা যায় যে বাংলাদেশের জনগণও এখন একটু খানিকটা অস্থিতিশীল বোধ করেন, যখন অনেকগুলো বৈঠকের পরে আমরা আসলে কখনো কিছু শুনি না, বা মাঝে মাঝে দেখা যায় যে একটা সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে, তখন একটা অস্থিতিশীলতা কাজ করে, কারণ আগের একটা ট্রমা আমাদের মধ্যে আছে। আপুর কাছে একটু জানতে চাই যে মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা ঐক্যমত্য এসেছে যেসব বিষয় নিয়ে, সেগুলো নির্বাচিত সংসদ বা সংসদের বাইরে সংবিধানে সংযুক্ত করার সুযোগ কি রয়েছে কিনা? প্রথমে বলবো, মৌলিক যেসব বিষয়ে ঐক্যমত স্থাপন করা হয়েছে সেগুলো তো অন্তর্ভুক্ত করা হচ্ছে জুলাই চার্টারে। প্রশ্ন আসছে যে জুলাই চার্টারটা বাস্তবায়ন কিভাবে করা হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন, যেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তো প্রথমেই বলবো যে জুলাই চার্টারে যেসব সংস্কারের কথা বলা আছে সেগুলো যদি একটা সাধারণ অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে পরিবর্তন সেই সংস্কারটা করা যায়, সেটা এই সরকারই করে ফেলতে পারে। কিন্তু জুলাই চার্টারে যে মৌলিক বেশ কিছু বিষয়ে ঐক্যমত স্থাপন করা হয়েছে সেটা করার এখতিয়ার এই সরকারের নেই, অন্তর্বর্তীকালীন সরকারের নেই, কারণ সেটার জন্য প্রয়োজন হচ্ছে সংবিধান সংশোধন করা। তো এখন প্রশ্ন হচ্ছে এই সংবিধান সংশোধনটা আমরা কিভাবে করব বা কিভাবে বাস্তবায়ন করা যায় এই মৌলিক জিনিসগুলো, যার জন্য আমাদের সংবিধানে হাত দিতে হবে। তো এখানে প্রথমেই আমি বলি যে একটা দুটো রাজনৈতিক দল দেখলাম বলছে পন্থা হিসেবে যে কনস্টিটিউশনাল অর্ডার জারি করে করা যেতে পারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করে করা যেতে পারে। তো এখানে আমার মনে বেশ কিছু প্রশ্ন জাগছে একজন আইনজীবী হিসেবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, কনস্টিটিউশনাল অর্ডার বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারগুলো কখন জারি করা হয়েছিল? সামরিক শাসন আমলে বা কোয়াজাই মিলিটারি রুল, যখন আমাদের সংবিধান সাসপেন্ডেড ছিল বা অ্যাব্রোগেটেড ছিল। তো নেক্সট আমার প্রশ্ন হচ্ছে এখন কি আমরা সামরিক শাসন আমলে আছি? উত্তর সহজ, নেই। এখন কোয়াজাই সামরিক শাসন আমলে আছি? তাও আমরা নেই। আমাদের সংবিধান কি এখন বহাল আছে? এটা নিয়েও কিছু বিতর্ক আমি দেখছি। প্রথম এবং স্পষ্ট উত্তর আমার মতে, আমাদের সংবিধান এখনো বহাল আছে, আমরা এখনো কনস্টিটিউশনাল ডেমোক্রেসি।
আমাদের সংবিধান আমার জানা মতে অগস্টের পর এখন পর্যন্ত তো কেউ বাতিল করেনি, সাসপেন্ড করেনি, অ্যাব্রোগেট করেনি। আমরা সংবিধান যতটুকু সম্ভব মেনেই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, কয়েকটা ইস্যু বাদে, যে হ্যাঁ আমাদের এখন সংসদ নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠন করা হয়েছে যে পরিস্থিতিতে, এগুলো বাদে কিন্তু আমরা এখনো কনস্টিটিউশনাল অর্ডারটা ফলো করছি। তাহলে এই পরিস্থিতিতে তো সামরিক শাসন আমলে যেভাবে পরিবর্তনগুলো আনা হয়েছিল, কনস্টিটিউশনাল অর্ডার, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এইসব পন্থা অবলম্বন করার কোনো অবকাশ নেই। তাহলে একমাত্র সংবিধান আমরা ধরতে পারবো নির্বাচনের পরে যখন সংসদ হবে, সেই সংসদ সংবিধান সংশোধন করতে পারবে এবং ততদিনে আমি আশা করছি গণভোটও চলে আসবে, কারণ গণভোটটা বাতিল করা হয়েছিল কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এবং ইতিমধ্যে হাইকোর্ট গণভোটটাকে আবার রেস্টোর করেছে। এখানেও আরেকটা প্রশ্ন, রেস্টোর যে করেছে হাইকোর্ট, সেটা কি মানে পুরো রিভাইভড হয়ে গেছে? এখন গণভোট কি আমাদের আছে আদৌ নাকি নেই, নাকি একটা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে আমাদের গণভোটকে রিইন্ট্রোডিউস করতে হবে? তো মূলত এটাই আমার মতামতের ব্যাপারে। তাহলে সেখান থেকে জামায়াতে ইসলামী কিন্তু হলো গণভোটটা আগে হবার কথা বলছেন, নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচন। এদিকে বিএনপি এবং এনসিপি যেটা জানিয়েছেন, তারা জানাচ্ছেন যে একই দিনে, ভোটের দিনেই তারা ব্যালট পেপার আলাদা করে সেখান থেকে গণভোট হবে। দুটোরই কি অ্যালাউয়েন্স আছে? কারণ যদি আগে জাতীয় সংসদ নির্বাচনে সরকার না আসে, তাহলে কি গণভোট হওয়ার সুযোগ তাহলে কতখানি থাকে? এখানে আমি একটু প্র্যাকটিক্যাল দিকটা দেখবো, যে অলরেডি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়ার মতো এবিলিটি বা ক্যাপাসিটি আছে কিনা, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। তো যেখানে নির্বাচনের মতো ভারটা ওনারা সামলাতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে আপনি তার আগে আরেকটা জিনিস ওনাদের উপর চাপিয়ে দেবেন, গণভোট। মানে দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে আগে পূর্বে যদি গণভোটে যায় ওনারা, হয়তো নির্বাচন দেওয়ার মতো এবিলিটি থাকবে না। ওই দ্য স্ট্র দ্যাট ব্রেকস দ্য ক্যামেলস ব্যাক, ওরকম একটা সিচুয়েশন হবে যে ওই ভারটা নেয়ার ক্যাপাসিটিও তো থাকতে হবে, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি। সো তাহলে কি হবে যদি নির্বাচন পিছিয়ে যায় এই গণভোটের কারণে? তাহলে কি গণতন্ত্র বজিয়ে রাখতে সক্ষম হব আমরা? না, তাহলে তো গণতন্ত্রের পথে একটা বড় ধরনের বাধা হয়ে যাবে। মানে ইনডেফিনিটলি গণতন্ত্র পিছিয়ে যাওয়ার একটা ভালো রিস্ক সেই দিকে আগালে আছে। সো তার জন্য আমার মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালিটি কনসিডার করলেও গণভোটে আগে তো যাওয়া উচিতই না। আর আপনি যদি লিগ্যাল বেসিস বা কনস্টিটিউশনাল বেসিসও গণভোটের খুঁজে থাকেন, সেটাও নেই আপাতত। সেই ক্ষেত্রে নির্বাচনের সাথে প্যারালালি এটা এক্সপ্লোর করা যেতে পারে, গণভোট। মানে জাতীয় নির্বাচন হবে, তার সাথে আরেকটা ব্যালট থাকবে, সেখানে গণভোট দেওয়া হবে, সেটা এক্সপ্লোর করা যেতেই পারে সেই পথটা। থ্যাংক ইউ। ডক্টর আতিক, আপনারা তো আসলে গণভোট একই দিনে চাইছেন, তো সেটার পেছনের যুক্তিগুলো জানতে চাই। যেমন আপনি তো কিছু অলরেডি আমাদেরকে পয়েন্ট দিয়েছেন, সাথে আপনারা একইভাবে ভাবছেন কিনা, কিংবা জাতীয় সংসদের নির্বাচনের পরেও গণভোট হলে আসলে ব্যাপারটা কেমন হয় সেটা না। যুক্তিটা হচ্ছে আমরা সবাই মিলে জুলাই চার্টার করলাম, 2000 লোকের বিনিময়ে পাইলাম। এই জুলাই চার্টারটার আইনি ভিত্তি ছিল মেইন কথা, আমরা আসলে এড়ায় যাচ্ছি। আইনি ভিত্তিটা দেওয়ার পদ্ধতি কি সংসদ? না, কি বলেন? অর্ডিন্যান্স, গণভোট, উনি এফএলও যাই বলো আর কি। তাহলে জুলাই সনদটা সংবিধান না, ইস্যুটা দেখেন। তাহলে জুলাই সনদের আমরা গণভোট দিলাম, দিয়ে বললাম জুলাই সনদ বৈধ, যদি হয়ে যায়। হওয়ার পরে এই জুলাই সনদের দুইটা পার্ট আছে। একটা পার্ট সরাসরি কনস্টিটিউশনের সাথে জড়িত, যেটা কনস্টিটিউশনে অ্যাটাচমেন্ট হবে কি হবে না, চেঞ্জগুলো হবে কি হবে না। এখন কনস্টিটিউশন চেঞ্জের ক্ষেত্রে দুই ধরনের থাকে, একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, একটা হচ্ছে রিফর্ম। উনি আরো ভালো মানে ব্যারিস্টার মানুষ। তো রিফর্ম করতে গেলে, মৌলিক রিফর্ম করতে গেলে সেটাতে এটা অবশ্যই গণপরিষদ টাইপের কিছু লাগে বা লিগ্যাল কিছু একটা অ্যাসেসমেন্ট লাগে, যারা সবাই মিলে এটা সংবিধান চেঞ্জ করলাম। সেই ক্ষেত্রে বলছে আমরা গণপরিষদ। ওকে, আচ্ছা, গণপরিষদ না হলে অ্যাটলিস্ট এই গণপরিষদটা অনেকে মানতে যাচ্ছে না, গণপরিষদ আবার করলে পিছিয়ে যাবে, যে যুক্তি হচ্ছে। আবার যদি গণভোট করি সেটা তো পিছিয়ে যাচ্ছে। তো সে জায়গায় আমাদের সলিউশন হচ্ছে, প্রথম হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেন আপনারা। আইনি ভিত্তি সবাই একমত হয়েছে, সেটার জন্য আমরা গণভোট। এখন কবে হবে আমরা বলেছি, আমরা জাতীয় স্বার্থে যদি ওই দিনও হয় নো প্রবলেম, কারণ আমার দুইটা যদি করতে সমস্যা হয়, দুইটা একসাথেই হোক, প্রবলেম নেই। জুলাই সনদটা পাইলাম, পাওয়ার পর জুলাই সনদ আইনি ভিত্তি হলো, এটা দুইটা অংশ। এর মধ্যে যে অংশটা কনস্টিটিউশন চেঞ্জের সাথে জড়িত, সেটা কিভাবে উনি কি অ্যামেন্ডমেন্ট করে করবেন, নাকি উনি রিফর্ম করে যেটা করছেন যেটা ইন্ডোর্স করে করতে হবে, নাহলে আবার আসে আরেকজন চেঞ্জ করে ফেলবে। তাহলে গণভোট বা যখন অ্যাসেম্বলি হয়, সেটা কখন চেঞ্জ হয়? যখন একটা মেজর চেঞ্জে আসে। মেজর চেঞ্জ আমি যেটা বললাম, আগে বলেছি যে প্রধানমন্ত্রী দুইবার, উচ্চ কক্ষ যেখানে ছিল না, তারপরে আমাদের পার্লামেন্টগুলো, আমাদের
ইভেন যে আপনাদের এপিলেট ডেভেলেশন যেগুলো আমাদের 6-8টা বিভাগে সেপারেশন করা হলো সেগুলো বিষয় ঘটেছে। তো সেগুলোকে বৈধতা দিতে গেলে অ্যাসেম্বলি লাগবে। তো আমরা বলেছি তাহলে একই সাথে ভোট হলো দুইটা, প্রথম বৈধতা পাইলো, যেগুলো অধিকার দিল সবাই মিলে যে এটা করতে পারেন। এরপরে প্রথম যে সংসদ নির্বাচিত যে লোকগুলো হলো ওই লোকগুলো এসে প্রথম সেশনগুলোতে 2-3টা সেশনে তারা অ্যাসেম্বলিকে তারা ইউজ করবে হচ্ছে আমাদের সংবিধানকে রিফর্মটাকে ইন্ডোর্স করার জন্য, যুক্তি দেখায় সব কিছু করে। এটা যখন ওকে হবে তখন সেই কনস্টিটিউশনের উপর তারা শপথ নিয়ে সংসদ সদস্য হবে। কারণ একটা সংসদ সদস্য যে কনস্টিটিউশনের উপর শপথ নিয়ে সংসদ সদস্য হয় তারা এসে ওটা রিফর্ম করে। তাহলে কি হলো, আপনি তো একটা জিনিসকে নিজেই চেঞ্জ করে ফেলতেছেন আবার নিজেই মানতেছেন না, এটা আমি সমুন্নত রাখবো। তাহলে সমুন্নত রাখার আগে ছোটখাটো মাইনর অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, ক্লোজ যোগ করা যেতে পারে, কিন্তু মেজর রিফর্মের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গণপরিষদটা করতে হবে, সেটার পদ্ধতি ডিফারেন্ট হতে পারে। এটাই ছিল আলোচনা আর কি। তো জুলাই সনদের আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি এস্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে গণভোটের পরবর্তীতে আপনি সংসদ যাবেন, নো প্রবলেম। এন্ড সংসদ যদি আগে করে ফেলেন এরপরে এগুলো আসলে কোনো ধরনের ভিত্তি থাকে না আর কি। সংসদ হয়ে গেছে আবার কি করবেন, নানা রকম ক্যাচাল হয়ে যাবে। আপনার কাছে এসে জানতে চাই যে এদিকে অনেকেই মনে করছেন যে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার আগে যে কোনো মৌলিক প্রস্তাবই সময় নিয়ে পরীক্ষা করে দেখা দরকার, সেই বিবেচনায় সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কি বেশি তড়িঘড়ি হয়ে যাচ্ছে কিনা? প্রথমত বাস্তবায়ন কখনোই কোনো ধরনের সংস্কারই তড়িঘড়ি করে করা উচিত না। জি, মানে এটা দলীয় স্বার্থে কেউ যদি বলে এক্ষুনি সব সংস্কার করে ফেলতে হবে, তাহলে সেটা একেবারেই টেকসই হবে না। কারণ কি, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন, আমাদের রাজনৈতিক পরিবেশটা অত্যন্ত ডিভাইডেড, এই কথাটা আমি আগেও বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার যে করবে, টেকসই হতে হলে সংস্কারে কি কি দরকার? প্রথম দরকার ব্রড কনসেনসাস। একটা দল লাফালাফি করছে সংস্কার নিয়ে, সংস্কার করে ফেলতে হবে, হবে না। ব্রড কনসেনসাস দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে, সব যে স্টেক হোল্ডার্স আছে সবার মধ্যে। দ্বিতীয়ত কি দরকার? আলাপ আলোচনা। সেটা কিছু দূর হলেও ন্যাশনাল কনসেনসাস কমিশন করেছে। তৃতীয়ত কি দরকার? এটা নিয়ে আমি কোনো ধরনের আলাপ আলোচনায় এখন পর্যন্ত দেখিনি। হতে পারে আমি অত হয়তো ধারণা রাখি না বাংলাদেশ কিভাবে চলছে বা চালাচ্ছে, বাট কোনো ধরনের আলোচনা কি ব্যাপারে দেখিনি? ইনস্টিটিউশনাল রেডিনেস। আপনি উনি এখানে বসে বললাম এই 4টা সংস্কার কালকে করব, আমাদের প্রতিষ্ঠানগুলো কি রেডি এই সংস্কারটা বাস্তবায়ন করার জন্য? বললেই হয়ে যাবে? ফর এক্সাম্পল ধরেন হাইকোর্ট ডিসেন্ট্রালাইজ করার কথা বলা হচ্ছে এবং যতদূর আমি দেখেছি একটা ঐক্যমত স্থাপন করা হয়েছে। তো আজকে ঐক্যমত স্থাপন করা হলো, হয়ে যাবে? স্থানীয় পর্যায়ে কি ইনস্টিটিউশনগুলো রেডি এই ডিসেন্ট্রালাইজেশনের জন্য? এটা একটা বড় প্রশ্ন যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেসটা করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার না, নির্বাচিত যে সরকার আসবে বাস্তবায়নের ফুল দায়িত্ব কিন্তু নির্বাচিত সরকারের উপর বর্তাবে। তো তারা যখন এই জিনিসটা ডিল করবে তাদের তো কিছু সে থাকা উচিত। নির্বাচিত সরকার, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে এত ভয়ভীতি কাজ করার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। একটা হয় যে নির্বাচন ফুললি রিগড, তাহলে যে সরকারই আসবে যা ইচ্ছে তাই করবে। আর নির্বাচন যদি সুষ্ঠু আমরা এনশোর করতে পারি তাহলে নির্বাচিত সরকারই তো করবে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি তাহলে নির্বাচিত সরকার করবে। আচ্ছা, এখানে ইনস্টিটিউশনাল রেডিনেস একটা আমি পয়েন্ট বললাম। আরেকটা ঝুঁকি সেটা হচ্ছে গিয়ে এই চাপিয়ে দেয়া। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না, এই কোনো রাজনৈতিক দলই এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি বা কোনো ব্যক্তি আসেননি। সো এক ধরনের তো চাপিয়ে দেয়াই হচ্ছে জনগণের উপরে, যদি এগুলো ধাপ ধাপ করে ইমপ্লিমেন্টেশন করা হয়। চাপিয়ে দেওয়াটা প্রয়োজন হবে, উচিত হবে না। তারপরে এবার চলে যান যে অ্যাপ্রোচটা তাহলে কি হওয়া উচিত। তো আমি তো কিছু সমালোচনা করলাম যে এগুলো হয়তো তড়িঘড়ি করে করা উচিত হবে না। কি হওয়া উচিতের মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো রিফর্মের ক্ষেত্রে বহির্বিশ্বে যে কোনো দেশেই ফেজেসে রিফর্ম ইমপ্লিমেন্ট করা হয়, ধাপ করে একদিনে ওভারনাইট সব ফাউন্ডেশনাল মৌলিক রিফর্ম করে ফেলে না। আচ্ছা, ফেজেসে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পাইলট রানস হয়, মানে টেস্ট বেসিসে অল্প স্বরে রিফর্ম রোল আউট করা হয়, ন্যাশনাল লেভেলে রোল আউট করে না। কারণ কি? দেখার জন্য, ফিডব্যাক নেওয়ার জন্য যে আদৌ এটা কার্যকর কি না। যদি কার্যকর না হয় তাহলে অন্য সংস্কারের কথা আমাদের চিন্তা করতে হবে। হয়তো কিছু ফাইন টিউনিং হলেই কার্যকর হবে, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে, ফাইন টিউনিং করতে হবে। যেদিকেই আপনি তাকান না কেন গোটা বিশ্বে, সেখানে সংস্কার এভাবেই যেগুলো হয়েছে সেগুলো টেকসই হয়েছে, এভাবে যেগুলো হয়নি তড়িঘড়ি করে হয়েছে সেগুলো টেকসই হয়নি। সো এইভাবে আমার মতে এই আমাদের রিফর্মগুলোকে অ্যাপ্রোচ করা দরকার। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সংস্কারের আইনি ভিত্তি
সাংবিধানিক ভিত্তি একবারে বলিষ্ঠ করতে হবে, না হলে এটা নকডাউন করা কোনো ব্যাপারই হবে না যে কোনো সরকারের কাছে। ডক্টর আতিক, ঠিক এই বিষয়ে আপনার মতটা জানতে চাই। আপু যা যা বললেন সেই বিষয়ে আপনার কাছে একটু শুনি, এবং ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে যদি আপনার কাছে কোনো সুপারিশ আপনি যদি দিতে চান সেটা কি হতে পারে? সুপারিশ তো অনেকগুলো অলরেডি অপশন চলে আসছে। আপু যেটা বললো আর কি, যে ফেজ স্টাইলে যাবে নাকি আলাদা আলাদা করে যাবে। এখন ইস্যুটা হচ্ছে আমরা কোনটা প্রায়োরিটাইজ করব, বাংলাদেশের প্রায়োরিটাইজ কোনটা রাইট কোনটা রং, কোনটা এখন করতে হবে কোনটা পরে করতে হবে, আসলে কার কাছে নেবেন? যে যাকেই দিবেন সে তার দলের পার্সপেক্টিভ থেকে বলবে যে আমার দলের সুবিধা হওয়ার জন্য এখন এটা দরকার। সো এখন ইলেকশন হলে আমার দল পাওয়ারে যাবে, সুতরাং আমাকে এটা করতে হবে। আরেক দল মনে করতেছে আমি পাওয়ারে যেতে পারতেছি না, সুতরাং অন্যরা যেন খুব হাইলি ওয়ান সেন্ট্রিক পাওয়ার এস্টাবলিশ করতে না পারে, তাই আমার এগুলো লাগবে। আসলে আমি যেটা বলছি, ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমাদের রাষ্ট্রের এই 53 বছর ধরে সমস্যাগুলো কোন জায়গায় দাঁড়িয়েছে, সেগুলোর জন্য তো আমরা সংস্কারে নামছি। সংস্কারে নামার পর বলতেছি না এগুলো এখন দরকার নেই, এখন আমার ইলেকশনে ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে। তাহলে এই গভর্নমেন্ট তাহলে কি গভর্নমেন্ট ছিল আমি তাহলে জানি না, এটা কি ইলিগাল গভর্নমেন্ট? তাহলে অভ্যুত্থানের দরকার ছিল না। অভ্যুত্থানে কি হয়েছে? এসব কিছুই না, জাস্ট ফেজ ট্রানজিশন হচ্ছে, এক হাত থেকে এক হাতে হচ্ছে। সো এটা পার্টি বা আমার জোটগত অবস্থান থেকে কথা না বলে আমরা একটা নিউট্রাল জায়গা থেকে বলি। এটা যদি আমাদের বাংলাদেশের জন্য দরকার হয়, আমি বলি যে 5টা ধরলাম যে 86টা বিষয় একমত হয়েছে, আচ্ছা 5টা কি এখন করা সম্ভব? তো 5টা কাজ করেন না, বাংলাদেশে 5টা ক্ষত দূর করেন, মেরামতটা করেন, তাহলে আমরা সবাই সুবিধা পাবো। যেমন জাস্টিস যদি ভালো মতো আসে, সবার জন্য জাস্টিস, পার্লামেন্টে যদি যায় সবাই যদি ভালো মতো কথা বলতে ওয়ার্কআউট না করে, তাহলে দেশের জন্য ভালো। উনি চমৎকার একটা পয়েন্ট বলছেন যে ইনস্টিটিউশনাল রেডিনেস, দ্যাট ইজ বিগ কোয়েশ্চেন। এটা যদি আপনি বলেন গণভোটের দিনেও করেন, এর আগেও করেন, হোয়াট এভার ইট ইজ, আমরা জানি না আসলে কি ফাংশন করবে। কারণ এখানে যারা এটার সাথে জড়িত, আইন শৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচন কমিশনার, এখানে যারা এবং যারা এজেন্ট সহকারে সবগুলা, এদের আসলে আলটিমেটলি কতটুকু রেডিনেস সেটা বিগ কোয়েশ্চেন। কিন্তু আমরা ইলেকশন চাপাই দিচ্ছি, আসি আরও খারাপ অবস্থা করলো ইলেকশন দিন, মেজর ইলেকশন। আমরা যদি গণভোটে দিয়ে না একটু উল্টাপাল্টা হয়ে কিছু একটু বুঝলাম, তাহলে নভেম্বরে দিয়ে দেখলাম যে কী অবস্থা, কিন্তু এরপরে তার টেস্ট কেস কিছু না, এরপরে কী অবস্থা হবে ইলেকশন যদি উল্টাপাল্টা হয়ে যায় এবং তারা ভালো চালাইতে না পারে, তো আমরা আরও বিগ একটা ম্যাচের মধ্যে পড়ে যাব। সেটাও খুব বিগ ইস্যু। এটার জন্য ওনারা সব দলের সাথে পরামর্শ নিচ্ছে, কিন্তু আসলে একটি পালন করতেছে কিনা আমরা জানি না। এই সিলি ব্যাপারে অনেক কোশ্চেন রয়েছে। এখন আমার পরামর্শ হলো, ডেফিনেটলি সব দল বাংলাদেশে না, আবার সব দল মিলে যোগ করেন যদি তাদের পার্টি কর্মী, আমি যোগ করে একটা দেখেছি, নট মোর দ্যান 10% ধরলাম, 10% ধরলাম সব দল মিলে, আর বাকি 90 to 80% লোক তারা সাধারণ, তারা সাপোর্ট করে কিন্তু তারা চেঞ্জ করে তার মন মানসিকতা। সুতরাং বিগ স্টেক হোল্ডার বলতে রাজনৈতিক পার্টি বলা যাবে না, রাজনৈতিক পার্টি ডেফিনেটলি বিগ স্টেক হোল্ডার, এইটা সেন্সে তারা অর্গানাইজ বিগ স্টেক হোল্ডার। সো জনগণকে যদি বুঝতে গেলে, জনগণের ডেফিনেশন কি, জনগণ মানে যারা ম্যাস পিপল, সাধারণ পিপল, তাদেরকে আপনি মতামত নেওয়ার ক্ষেত্রে কী করতে হবে? হতে পারে গণভোট, সে আসলে যদি দেখতেছে আপনার সত্য কি মিথ্যা, আপনার পয়েন্টটা ঠিক আছে কিনা, সে জায়গায় নিয়ে কাজ করতে পারে অনেকেই। তো বাস্তবায়নের পদ্ধতি অনেকগুলোর মধ্যে সবচেয়ে মেসিভ হলো একদম ডোর টু ডোর যাওয়ার অপশন হলো গণভোট। অনেক ধন্যবাদ। আসলে আজকের দিনে আমরা এটা নিয়েই জানতে চাচ্ছিলাম যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন নিয়ে আসলে কি চলছে দেশে, এবং জনগণ আসলে কিছু আশ্বাসের বাণী তো আসলে শুনতেই চায়। আমাদের দর্শক এবং জনগণের উদ্দেশ্যে যদি আপু কিছু বলতেন। আমি এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন যখন ঘোষণা দিয়েছে, যে একটা টাইমলাইন দিয়েছে নির্বাচন কবে হবে, বেশ কয়েকটা জরিপ দেখলাম এবং যা বুঝতে পারছি যে পুরো দেশটাই কিন্তু মোটামুটি এখন নির্বাচনমুখী হয়ে গেছে, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি আগে যেরকম ছিল তার থেকে একটু বেটার এখন, এবং সবাই মানে একটা আশার আলো দেখতে পাচ্ছে রিটার্ন টু ডেমোক্রেসির। সো আমি আশা করছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি শক্তভাবে ম্যানেজ করার সক্ষমতা রাখবে এই সরকার যখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো, এবং সত্যিকার অর্থে একটা নির্বাচিত সরকার আসবে যাদের মাথায় একমাত্র দেশের মানুষের কল্যাণ ছাড়া আর কিছু থাকবে না। ডক্টর আতিকের কাছে শেষ দিকে জনগণ এবং আমাদের এটিএন বাংলার দর্শকদের জন্য কিছু বলবেন? আমরা সবাই বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ দেখতে চাই, এবং আমাকে বললে আমি এক কথায় বলবো সুশাসনের বাংলাদেশ দেখতে চাই। রুল অফ ল থাকবে। আই এম নট সেইং অ্যাবাউট ইলেকটোরাল ডেমোক্রেসি, ইলেকটোরাল ভোট দিয়ে শুধু নির্বাচনী ডেমোক্রেসি দেখতে চাই না, সুশাসনের ডেমোক্রেসি দেখতে চাই, যেখানে আমাদের মানুষজন তার আমার বিরোধী মতো থাকতে পারবে, তাকে বাসায় ভোট করার পরে তার বাড়ি ভাঙা হবে না, ঘর ভাঙা হবে না, এই অযথা মামলা দিয়ে জেলখানে ঢোকানো হবে না, এবং আমরা যারা শাসক থাকবে তারাও যেন মানে অ্যাকাউন্টেবল থাকে, কোশ্চেনের শিকার হতে পারে যে আমরা দেশকে মালিকানা নেই নেই, ইজারা আপনাকে দেইনি, আমরা দিছি আপনার সাথে এগ্রিমেন্ট, আপনি শাসন করবেন, 5 বছর সমতা দিয়েছি, আপনি আমাদের ন্যায় বিচার করবেন, সবাইকে সমতাভাবে দিবেন, সেই বাংলাদেশ দেখবেন ইনশাল্লাহ, এবং এসআরএস ইন্টারন্যাশনাল সেটাতে কন্ট্রিবিউশন থাকবে ইনশাল্লাহ আপনাদের এই মতামতগুলো। অনেক ধন্যবাদ দুজনকে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাদেরকেও।
দর্শক, আজ আমরা কথা বলছিলাম ঐকমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন কোন পথে সেই বিষয়ে, কিন্তু এটার সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে বেশ কিছু আলোচনা হলো। একটি সুষ্ঠু রাষ্ট্র এবং একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় পুরো বাংলাদেশ, এবং যেহেতু SRS ইন্টারন্যাশনাল পিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমরা কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে, আরও অনেক সমসাময়িক ঘটনা দিয়ে আপনাদেরকে আপডেটেড রাখার চেষ্টা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি।